হয়েছে। এর মধ্যে সবাই আপনারা জানেন এখানে অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। এখানে বিভিন্ন ব্যক্তি যারা বিগত 17 বছর ধরে বিভিন্ন নির্যাতিত হয়েছেন, বিভিন্ন পেশাজীবী মানুষ তাদের পরিবারের সদস্যরা তাদের অত্যাচারের বিভিন্ন বর্ণনায় বিরোধ হয়েছেন। কিন্তু একই সাথে আজকে একটি দুর্ঘটনা ঘটে যাওয়াতে আমরা হয়তো অনুষ্ঠানটি একটু ছোট করে এনেছি। এর ভিতরে আমি আপনাদের সঙ্গে বলেছি মাত্র কিছুক্ষণ আগে, এর ভিতরে আপনাদের সাথে অনুষ্ঠানে থাকাকালীন অবস্থায় আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলছিলাম। আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে, উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। আমাদের দলের ব্যাগ সহ বিভিন্ন চিকিৎসকবৃন্দ যারা আছেন তারা এই মধ্যে কাজ করছেন, বিশেষ করে বারাণসী যারা কাজ করেন তারা গিয়েছেন সেখানে কাজ করতে। আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচুর ব্লাডের প্রয়োজন হচ্ছে সংগঠন হসপিটাল করতে, যেহেতু ব্লাডের শর্টেজ আছে এর মধ্যে আমাদের কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে সেখানে গিয়ে ব্লাড ডোনেট করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রোগীদেরকে নেওয়া হয়েছে সেখানে টিম করে দেওয়া হচ্ছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে। আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে সম্ভবত এর মধ্যে সেনাবাহিনী যাদেরকে কবল করেছে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সহ বিভিন্ন সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার যারা আছেন নেতাকর্মী যারা আছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি আমরা আজকের এই অনুষ্ঠানটি পেশাজীবী প্রতি দায়িত্ব আজকের এই অনুষ্ঠানটি আমরা একটি মানসিক প্রস্তুতি নিয়ে করেছিলাম আমরা। তবে স্বাভাবিকভাবে এই দুর্ঘটনার জন্য অতিষ্ঠ হলেও আমাদেরকে মানসিক প্রস্তুতি হিসেবে পরিবর্তন করা হয়েছে। আমরা অনেক মানুষ এখানে এসেছিলেন যাদেরকে আমরা অনুরোধ করেছিলাম আসার জন্য তাদের কষ্টের কাহিনী তুলে ধরার জন্য, কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য। আজকে আনফর্চুনেটলি এমন একটি ঘটনা ঘটেছে যেখানে আরও কিছু পরিবার এই কষ্টের সাথে তাদের যোগ দিয়েছে। তো ভিন্ন প্রেক্ষাপটে একটি দুর্ঘটনা হওয়া। প্রিয় উপস্থিতিবৃন্দ, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে জনগণের কাঁধে একটা ফ্যাসিবাদী শাসন চেপে বসেছে এবং এই শাসনের অবসান ঘটানোর জন্য কিন্তু শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী থেকে শুরু করে শ্রমজীবী কর্মজীবী মানুষ, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, অটোরিক্সা চালক, ট্রাকের হেল্পার বা চালক, হোটেল রেস্টুরেন্টের কর্মচারী, গার্মেন্টসের শ্রমিক সবাই কিন্তু এই যে দীর্ঘ 15 বছর আমাদের কাজকে চেপে বসে সেই স্বৈরাচারকে হটানোর জন্য সাহসের সঙ্গে এই মানুষগুলো কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছে। আপনাদের যদি মনে থাকে চট্টগ্রামের অনেক নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামের ফার্নিচার কর্মী শহীদ ফারুক, ঢাকার পাশে আশুলিয়ার গার্মেন্টস কর্মী রাজমুল, চাঁদপুরের সেলসম্যান আব্দুল কাদের মানি, ঢাকায় সাংবাদিক মেহেদী হাসান, শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা বিলাল আহমেদ। আমরা একটু আগে শুনেছি নরসিংদীর ডাক্তার সুদীপ সরকার, আমরা গাইবান্ধা টেক্সটাইল ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন সরকার মায়ের কথা শুনেছি। সারা দেশ থেকে এমন অসংখ্য শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ অকাতরে জীবন দিয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য। আমাদেরকে আজকে অবশ্যই স্বীকার করতে হবে জুলাই আগস্ট আন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে শ্রমজীবী পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচেয়ে বেশি। আমরা লক্ষ্য করে একটি পত্রিকার খবরেও দেখি তারা একটি নিউজ করেছেন দেখেছি যে শ্রমজীবী পেশাজীবী মানুষের অবদান এবং আত্মত্যাগ সবচেয়ে বেশি। গণঅভ্যুত্থানে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু শহীদ হয়েছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি সম্মত উপস্থিতিবৃন্দ,
2024 সালের জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাইদ, চট্টগ্রাম কলেজের ছাত্র শহীদ ওয়াসিম শাহ, কমপক্ষে 6 জন শহীদ হয়েছেন। 16 জুলাই থেকেই কিন্তু আমরা যদি দেখি, আজকে যদি সেই সময়কার ঘটনা দেখি, আমরা পত্রপত্রিকাতে বের করে আমরা দেখি, আমরা দেখতে পাবো যে 16 জুলাই থেকেই কিন্তু মূলত আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। ঐতিহাসিক 16 জুলাই তারিখে 6 জন শহীদের অন্যতম ছিলেন কিন্তু চট্টগ্রামের ফার্নিচার দোকানের কর্মচারী শহীদ ফারুক। আপনাদের অনেকেরই হয়তো চোখে পড়েছে, এটি নিউজ কিছুদিন আগে প্রকাশিত পত্রিকা। শহীদ ফারুকের যে বিধবা স্ত্রী এবং তার নিষ্পাপ কন্যা, তার একটি বক্তব্য দেশের গণমাধ্যমে শহীদ ফারুকের স্ত্রী বলেছিলেন, আমার স্বামীর কথা কেউ বলে না, কারণ সে ছাত্র ছিল না, ছিল শ্রমিক। আর শহীদ ফারুকের 8 বছর বয়সী কন্যা ফাহিমা তার মায়ের কাছে জানতে চেয়েছিল, সেই নিউজের মধ্যে ছিল যে জানতে চেয়েছিল, আম্মু ওরা আবু সাইদ ওয়াসিম মুক্তির কথা বলে, আমার বাবার কথা কেন বলে না? সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আমি মনে করি শহীদ ফারুকের বিধবা স্ত্রী এবং কন্যার এই প্রশ্নের জবাবের মধ্যে কিন্তু নিহিত রয়েছে আমাদের চলমান প্রচলিত প্রধানত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের গুরুত্বপূর্ণ বার্তা। শহীদগণ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নয়, কারণ একটি প্রাণের সমাপ্তির অর্থ হল একটি পরিবারের মৃত্যু, একটি স্বপ্ন সম্ভাবনার অবসান। অথচ আমরা দেখছি যে আমাদের এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের একটি আকাঙ্ক্ষা আছে, যারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময় ব্যয় করছেন, মাসের পর মাস ব্যয় করছেন, বা খুব দুঃখজনকভাবে দেখি যদি আমরা, তাহলে দেখব যে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, আর কয়েকদিন পরেই 1 বছর হবে। কিন্তু এই 1 বছরের গণ-অভ্যুত্থানে যে শহীদের একটি তালিকা হতে হবে, সেই তালিকাটা কিন্তু এখন চূড়ান্ত হয়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ 1 বছরের শহীদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারার যে বিষয়টি, ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা চিত্রায়িত হবে বিষয়টি। দুঃখজনকভাবেও যদি আমরা দেখি, খুব দুঃখজনক একটি বিষয় যদি আমরা খেয়াল করি যে গণ-অভ্যুত্থানের কৃতিত্বকে কর্তৃগত করার জন্য আমরা অনেকেই দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। মানে শহীদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতাটা থাকতো, তাহলে হয়তো নিশ্চয়ই আমরা এতদিনের শহীদদের একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। আমি আমার দলের পক্ষ থেকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলব, সরকার পরিচালনায় যে গৃহীত যে কার্যক্রম পরিচালনা হচ্ছে, এক্ষেত্রে বোধ হয় প্রাইভেট ইস্যু কতগুলো থাকা উচিত, অগ্রাধিকার কতগুলো ইস্যু করে থাকা উচিত। কারণ রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকারের বিভিন্ন তালিকায় নিত্য নিয়মিত যদি নতুন ইস্যু সংযুক্ত হয়, যুক্ত হলে বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে। একটা জায়গায় প্রাইভেট অনুযায়ী থাকতে হবে। আমরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখি যে শিক্ষা সংস্কারের অনেকগুলো বিষয়ের মধ্যে শিক্ষা সংস্কারের বিষয়ে কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও জনগণকে বিস্মিত করেছে। গণমাধ্যম যদি আমরা দেখি, যে গণমাধ্যমে প্রকাশিত যে রিপোর্ট, সেখানে বলেছে যে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের কোনো স্তরে কিন্তু গণ-অভ্যুত্থানের 1 বছর পরেও স্বাভাবিক একাডেমিক পরিবেশ কিন্তু ফেরানো সম্ভব হয় না। আমাদের ক্যাম্পাসগুলোকে যদি আমরা অন্যভাবে রেখে পুঁথিগত সংস্কার দিয়ে যদি আলোচিত বাংলাদেশ বোর্ডগুলো এটাকে চিন্তা করে সেটা করা সম্ভব কিনা, আজকে সম্মানিত উপস্থিতিবৃন্দ সকলের কাছে এই প্রশ্নটি জিজ্ঞাসাকে আমি রাখতে চাই। উপস্থিত সম্মানিত পেশাজীবী ভাই বোনেরা, আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করে দেশে
বিরাট বা সংখ্যার প্রতি নির্বাচন দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যালঘুদের নির্বাচনী ব্যবস্থা এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে না। বাংলাদেশের ক্ষেত্রে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংখ্যালঘুদের নির্বাচন ব্যবস্থা চালু হওয়া উচিত না। এই ধরনের দাবি উত্থাপনের বিষয়টিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখলেও বিবেচনা করলেও দেশ এবং জনগণের সাথে বিএনপি বাংলাদেশকে সংখ্যালঘু ক্রিয়া সিস্টেমে নির্বাচনী ব্যবস্থার জন্য উপযোগী নয় বলেই আমরা মনে করি। কারণ আমরা যদি একটু দেখি ভালো করে 2024 সালে গণ-অভ্যুত্থানের আরো একবার কিন্তু প্রমাণিত হয়েছে যে গণ-অভ্যুত্থান নিজেই কিন্তু একটি বিষয় প্রমাণ করে। সেটা হলো দেশকে যদি দাবিদার মুক্ত রাখতে হয়, ফ্যাসিবাদ মুক্ত রাখতে হয়, তাহলে জনগণের ঐক্যই হচ্ছে সবচাইতে বেশি জরুরি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতি সব দিক থেকে সমাজের সবচেয়ে সচেতন অংশ। সংবিধিবদ্ধ বিধান আর আইন কানুন দিয়ে ফ্যাসিবাদ অথবা স্বৈরাচারকে কিন্তু রোধ করা যায় না। বরং আইন কানুন না মানার কারণেই কিন্তু কেউ ফ্যাসিস্ট কিংবা অপপ্রয়োগ রাষ্ট্র রাজনীতি ফ্যাসিবাদ যদি ঠেকাতে হয়, আমাদেরকে ঠেকাতে চাইলে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে যা বিভিন্ন সময় রয়েছে জনগণকে যে কোনো মূল্যে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্রে জনগণের সকল প্রকার গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের চর্চা এবং প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণ যদি ক্ষমতাবান থাকে, জনগণের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ জারি থাকে, ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ঠেকানোর জন্য জনগণের ঐক্যবদ্ধ শক্তি যথেষ্ট। জনগণের ঐক্যবদ্ধ শক্তি যথেষ্ট। রাষ্ট্র পরিচালনায় জনগণের ইচ্ছা এবং শক্তি কার্যকরভাবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু বিএনপি বারবার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠানের দাবি সেই প্রথম থেকে বিএনপি জানিয়ে আসছে। উপস্থিত কিছু ক্ষেত্রে খেয়াল করে আমাদের কাছে মনে হচ্ছে, আমরা দেখছি মানুষ কথা বলছে বিভিন্ন সেলিব্রেশন মানুষ একটি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের বোঝাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন কথাকে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। সম্মানিত নাগরিকবৃন্দ, গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কোনো একক গোষ্ঠী বা দলের নয়। এই কথাটি প্রথম থেকে আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সকলে বলে আসছি। সকল শ্রেণী পেশার মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। অধিকার মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছে। নিত্য নতুন রাজনৈতিক হিসেব নিকেশ কিংবা রাজনৈতিক মেরুকরণের আড়ালে আমরা গণ-অভ্যুত্থানের সকল শহীদ নামের আত্মত্যাগের কথা যেন ভুলে না যায়। প্রতিদিন বিভিন্নভাবে নিত্য নতুন দাবি আসে, কিন্তু শহীদের যে আত্মত্যাগ এই বিষয়টিকে যাতে এইসবের দামাদলে আমরা ভুলে না যায়। এখানে শহীদের কয়েকজন শহীদের স্বজন কিন্তু এই কথাটি বলেছেন, তুলে ধরেছেন তাদের বক্তব্যে। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকার নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, তাদের প্রতি
আমার দলীয় অবস্থান থেকে, আমার দলের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করব, দয়া করে শহীদ করে রক্তের সময় আপনারা পরিবার করবেন না। সমাজ উদ্ভিদ শাসক পাল্টেছে, কিন্তু শাসনের চরিত্রগুলো পাল্টেনি। জনগণের এমন একটা ধারণা যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াটা একটি বিশাল বড় সংকট প্রতিষ্ঠা যদি জনগণের মধ্যে কোনো ধারণা। এজন্যই কিন্তু বারবার বলতে চাই, নিজের জীবন দিয়ে যেসব বীর সন্তানেরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, এবার সেই সব শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পাওয়া।